বাবু, যে প্রসঙ্গটা এসেছে যে যেখানে দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা, মামলাটা শেষ হয়ে গেছে এবং রাজ্য সরকারের একটা ভূমিকা, মানে আমি এটা বুঝতে চাইছি যে রাজ্য সরকার তার নিজের মতো করে সরকারি কর্মচারীদের দিয়ে দিচ্ছি বলে ঘোষণা করে একরকম করে ব্যবস্থা নেবে, আবার আপনাদের মামলাটা হয়ে রয়েছে ওখানে, ওটা থাকবে। এই দুটো হতে পারে, মানে ডিএ নিয়ে দুরকম ভাবনা, সরকার একরকম করে তার নিজের ভাবনা ভেবে যাচ্ছে এবং সেই অনুযায়ী মুখ্যমন্ত্রী বারবার করে বোঝান যে আমরা এত শতাংশ দিয়েছি, অন্য রাজ্যের তুলনায় আমরা এত বেশি দিয়েছি, অথচ এই রাজ্যে বেতন কমিশনের ক্ষেত্রে দেখি পেছিয়ে রয়েছে অন্য জায়গা থেকে। এবারও সেটা যদি চলে, তাহলে সত্যি তো সরকারি, বিশেষ করে যারা অবসরপ্রাপ্ত, তাদের কিভাবে সান্ত্বনা দেবেন আপনারা? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি একজন প্যাথোলজিক্যাল লায়ার। তিনি ক্ষমতায় আসার আগে তিনি বিভিন্ন টিভি চ্যানেলে রোজ সন্ধেবেলা গিয়ে কান্নাকাটি করতেন যে রাজ্য কর্মীরা অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অর্ধেক বেতন পাচ্ছে। আমি একবার মুখ্যমন্ত্রী হলে এই সমস্ত বঞ্চনা দূর হয়ে যাবে, তা মানে একেবারে স্বপ্ন, মানে স্বর্গরাজ্যে বাস করবে। সোনারপুরে কর্মচারীদের নিয়ে গিয়েছিলেন, নিয়ে গিয়ে অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। উনি বলাটাকে প্র্যাকটিস করে ফেলেছিলেন, যে সরকার কর্মীদের দিয়ে দিতে পারে না তার একদম। ক্ষমতায় থাকার কোনো অধিকার। এবং উনি ক্ষমতায় এসেই প্রথম যে 3টে বৈঠক করেছিলেন, সেই বৈঠকে কর্মচারী সংগঠনের কাছে স্পষ্ট করে আশ্বাস দিয়েছিলেন পরিষ্কার করে যে আমি এসেছি, আমি রেলমন্ত্রী থাকাকালীন রেল কর্মচারীদের কোনো দাবি করতে হয়নি, আমি সব মিটিয়ে দিয়েছি। আপনাদেরও পে কমিশন গঠন, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে ডিএ, সমস্ত যে আপনাদের অভাব, পদোন্নতি, এই সমস্ত কিছু আপনারা পাবেন, শুধু আমাকে একটু সময় দিন। এখন 2011 সালে উনি একটু সময় চেয়েছিলেন, আজকে 2026 সাল, তা ওনার ওই একটু সময়টা এখনো হয়ে ওঠেনি। উনি বিভিন্ন মিথ্যা ভাষ্য তৈরি করেন। এবং আমাদের ক্ষেত্রে আর একটা বিপদ কি জানেন, যে কর্মচারীরা বিভিন্ন সংবাদপত্র পড়েন, বিশেষত আনন্দবাজারের মতো কাগজের যা লেখা বেরোয় সেগুলোর উপর কর্মচারীদের একটা প্রভাব পড়ে। তাই আনন্দবাজার কাগজে অভিরূপ সরকার, তিনি যখন বেতন কমিশনের চেয়ারম্যান, তিনি লিখলেন যে রাজ্য সরকার মহার্ঘ ভাতার বাবদ যে টাকা, সেই টাকাটা রাজ্য কর্মীদের না দিয়ে সেটা রাজ্যের উন্নয়নের কাজে ব্যয় করেছে, রাজ্যের গরিব মানুষদের কল্যাণে ব্যয় করেছে। তা বৃহত্তর স্বার্থে রাজ্য সরকারি কর্মচারীরা এইটুকু ত্যাগ স্বীকার করবে না? তা লেখাটার হেডিং ছিল উন্নয়ন বনাম মহার্ঘ ভাতা বনাম উন্নয়নের খরচ। এখন স্বাভাবিকভাবে তারপরে দেখলাম কাগজে লেখালেখি হচ্ছে, সত্যিই তো তেলা মাথায় তেল দিয়ে কি হবে, এই রাজ্য সরকারি কর্মচারীদের টাকায় যদি গরিব মানুষের উন্নয়ন হয় সেটা তো অনেক ভালো। এখন একটা ন্যারেটিভ তৈরি করে দিলেন। কিন্তু মুশকিল হচ্ছে, এই ভদ্রলোক তিনি তখন কেন্দ্রীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি কিন্তু কেন্দ্রীয় হারে ডিএটা রোজ মানে প্রতি মাসে পকেটে পুরে নিয়ে গেছেন এবং পে কমিশনের চেয়ারম্যান হিসেবেও তার পাওনা গন্ডাটা বুঝে নিয়েছেন। তা স্বাভাবিকভাবে ত্যাগ স্বীকার শুধু রাজ্য সরকারি কর্মচারীরা করবে। তা আমরা তার বিরুদ্ধে উনি যে তথ্যগত বিষয়গুলো দিয়েছিলেন, তথ্যের আংশিক লিখেছিলেন, বাকিটা লেখেননি। এখন মিথ্যার থেকে অর্ধ সত্য আরো ভয়ঙ্কর। তা আমরা উপযুক্ত তথ্য দিয়ে তার বিরুদ্ধে একটা লেখা আমরা আনন্দবাজারে পাঠিয়েছিলাম, কিন্তু আনন্দবাজার সেটা ছাপেনি। আবার এই সম্প্রতি 2-1 মাস আগে অশোক কুমার লাহিড়ী, বিজেপি বিধায়ক, তিনি একটা লেখা ওই আনন্দবাজারে লিখেছেন যে রাজ্য সরকার কর্মচারীদের ডিএ দেওয়ার জন্য টাকা পাবে কোথায়, সেখানে তিনি ওনার মতো করে কিছু পরিসংখ্যান দিয়েছেন। এখন সেই পরিসংখ্যানগুলো কিন্তু একপাক্ষিক, অর্থাৎ পরিসংখ্যানের একটা অংশ উনি প্রকাশ করেছেন, বাকিটা প্রকাশ করেননি। তা আমরা তার বিরুদ্ধেও আনন্দবাজারে একটা প্রতিবাদপত্র পাঠিয়েছিলাম এবং আমাদের যে কাছে যে সরকারি তথ্য রয়েছে, রাজ্য সরকারের তথ্য, সেই তথ্য পরিসংখ্যান দিয়ে, কিন্তু আনন্দবাজার সেটা ছাপেনি। যার ফলে এই ন্যারেটিভটাতেও মানুষ, এই অশোক বাবুর এই লেখাটা প্রকাশ হওয়ার পরে অনেকে আমাকে ফোন করেছেন যে সত্যিই তো অশোক লাহিড়ীর লেখাটা পড়লাম, তা এই যদি রাজ্য সরকারের অবস্থা হয়, কি ডিএটা দেবে কোত্থেকে। আমরা অত্যন্ত সুনির্দিষ্ট ভাবে বলছি, প্রথম কথা হচ্ছে সরকার কিভাবে ডিএ দেবে এইটা দেখার দায়িত্ব কর্মচারী সংগঠনের নয়।
কিন্তু তারপরেও আমরা বলছি যে আমাদের এটা কিন্তু বলার কথা নয়, এবং মহামান্য আদালত, স্যাট, হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্ট বারবার রাজ্য সরকার যে আর্থিক সংকটের দোহাই দিয়ে কর্মচারীদের দিয়ে না দেওয়ার বিষয়টাকে জাস্টিফাই করতে চেয়েছেন, সেটাকে কিন্তু ভ্যাকেট করে দিয়েছেন, বলেছেন না এটা কোনো অজুহাত হতে পারে না। যার ফলে এটা কোনো কারণ নয়। তবু আমি বলছি যে আমরা রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করছি, ওনারা বলুন না আমরা কোথা থেকে টাকা আসবে সেই জায়গাগুলো আমরা দেখিয়ে দেব। সার্বিক অপচয় যেভাবে হচ্ছে, সেই অপচয়টা বন্ধ করলেই কিন্তু ডিএর টাকাটা দেয়া যায়। এবং মজার ব্যাপার হচ্ছে অভিরূপ সরকার, ওই ফিরহাদ হাকিম, এনারা বলছেন যে ওই যে আমাদের জুন 2011 থেকে জুলাই 2024 পর্যন্ত আমরা একটা হিসেব রাজ্য সরকার এবং কোর্টে দিয়েছিলাম, তাতে আমরা দেখিয়েছিলাম যে রাজ্য কর্মীদের ডিএ না দিয়ে 2,19,000 কোটি টাকা রাজ্য সরকার সাশ্রয় করেছে। এখন সেই টাকার পরিমাণ কম বেশি 2,35,000 কোটি টাকা। এই টাকাটায় যদি রাজ্যের উন্নয়ন হয়ে থাকে, রাজ্যের গরিব মানুষের কল্যাণে যদি এই টাকাটা ব্যয় করা হয়ে থাকে, তাহলে কৃতিত্বটা মুখ্যমন্ত্রী নেবেন কেন? কৃতিত্বটা রাজ্য কর্মীদের দিন। আসলে বিষয়টা হচ্ছে মুখ্যমন্ত্রী তার মতো করে বিভিন্ন ন্যারেটিভ তৈরি করবেন, এবং ওই যে বলে দিলেন আমি তো প্রতি বছর 8% করে দিয়ে দিই। তা 8% করে দিয়ে দিলে উনি যদি 2020 পর থেকে 8% করে দিয়ে দেন, তাহলে বছরের শুরুতে দিলে 48% দিয়ে হয়, আর বছরের শেষে দিলে 40% দিয়ে হয়। আমরা তো 18% দিয়ে পাই। কাজে মিথ্যা বলতে ওনার কোনো নেই। এবং সব থেকে দুর্ভাগ্যের বিষয় যেটা, কর্মচারীদের মধ্যে একটা অংশ, তারা শাসক দলের গণসংগঠন হিসেবে কর্মচারীদের মধ্যে কাজ করছেন। তারা রাজ্য সরকারের যে কোনো সিদ্ধান্তকে একেবারে চোখ বুজে সমর্থন করেন, যার ফলে আমরা ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে রাজ্য সরকারের কাছে আমাদের দাবিটাই তুলে ধরতে পারি না। এখন ট্রেড ইউনিয়ন কর্মী হিসেবে বিভিন্ন চা বাগানে, কলকারখানায়, জুট মিলে আমি গেছি, বহুবার গেছি। সেখানে যারা মালিকের হয়ে কথা বলে যেসব শ্রমিক, তাদেরকে শ্রমিকরা আলাদা করে রাখে, বিচ্ছিন্ন করে রাখে, সামাজিকভাবে আলাদা করে দেয়, তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক রাখে না। এবং অনেক এরকম ঘটনাও ঘটেছে যে তারা শ্রমিক রোষে তারা মৃত্যু পর্যন্ত তাদের হয়েছে। এটাকে আমি সমর্থন করি না। কিন্তু যারা মালিকের হয়ে কথা বলে, মালিকের পক্ষ নেয়, তাদেরকে কিন্তু শ্রমিক শ্রেণী সাধারণভাবে ধিক্কার জানায়, তাদের সঙ্গে সামাজিক সম্পর্কটাকে অস্বীকার করে। কিন্তু আমরা তো হোয়াইট কালার এমপ্লয়ি। আমাদের এখানে মানস ভূঁইয়া মন্ত্রী, তিনি হচ্ছেন নেতা, আরেকজন অ্যাটেন্ডেন্ট থেকে চাকরি পাওয়া একজন কর্মচারী, তিনি হচ্ছেন নেতা। তারা রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন তাদের নাম, তারা সব সময় সরকারের সমস্ত পদক্ষেপ সমর্থন করছেন এবং কর্মচারীদের যে কোনো আন্দোলনে সার্বিক বিরোধিতা করছে। এখন হোয়াইট কালার এমপ্লয়ি বলে এদের দালাল বলা যাচ্ছে না, মুশকিল। কিন্তু কার্যত মালিকের পক্ষ নিয়ে যদি আমাদেরই মধ্য থেকে একাংশ কাজ করেন, তাহলে কর্মচারী আন্দোলন দুর্বল হয়। আর দিনের শেষে একটা কথা আমাকে বলতেই হবে, মামলাটা বা আদালতের মাধ্যমে কর্মচারীদের সমস্যার সমাধানটা কিন্তু সর্বক্ষেত্রে সম্ভব নয়। যেমন এই মামলাটা আমরা করতে পেরেছিলাম বামফ্রন্ট সরকারের তৎকালীন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাশগুপ্ত, তিনি রোপা 2009-এ সুনির্দিষ্টভাবে এই প্রভিশনটা রেখে গিয়েছিলেন যে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের রেসপেক্টে বছরে দুবার কর্মচারীদের ডিএটা পাওয়াটা হচ্ছে অধিকার। এই কারণে কিন্তু আমরা মামলাটা করতে পেরেছিলাম। এবার ধরুন এই একটা মামলাতে 10 বছর পেরিয়ে 11 বছর হয়ে গেল, তাহলে একটা দাবি পূরণের জন্য যদি আদালতে 11 বছর, 12 বছর, 13 বছর অপেক্ষা করতে হয়, তাহলে কর্মচারীদের দাবি মিটবে না। কাজেই ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে কর্মচারীদের কিন্তু আন্দোলনে নামতে হবে, আন্দোলনের কিন্তু কোনো বিকল্প নেই। কিন্তু মুশকিল হচ্ছে যে আন্দোলনের ক্ষেত্রে সিংহভাগ কর্মচারী একেবারে সুবিধাবাদী একটা দৃষ্টিভঙ্গি থেকে, মানে ভাবখানা এমন যে স্বাধীনতা সংগ্রাম হচ্ছে, ওরা স্বাধীনতা সংগ্রাম করছে, করুক, ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করছে, করুক, ভারত স্বাধীন হলে তো আমার জেলাটাও হবে, তা আমি কেন বাবু এসব ঝামেলায় যাব? যার ফলে তারা কর্মচারী আন্দোলন থেকে শুধু দূরে থাকছেন না,
কর্মচারী আন্দোলনের সার্বিক বিরোধিতা করছেন। এই অবস্থাটার অবসান না হলে ঐক্যবদ্ধ কর্মী পক্ষ হিসেবে আমরা যদি সরকারের সামনে আমার দাবিটা পেশ করতে না পারি, তাহলে কোনো দাবি কিন্তু মিটবে না। বেশ, আমি মলয়বাবুর কাছে ঠিক একই প্রসঙ্গটাই আনি, যে প্রসঙ্গ আপনি বললেন যে মলয়বাবু এই ঐক্যবদ্ধ লড়াই, আপনারা অনেক লড়াই করছেন, আপনারা আইনি লড়াই লড়ছেন, আপনারা বলছেন কর্মচারীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কিভাবে, মানে ধরুন আবারও তো একটা ন্যারেটিভ তৈরি করা হবে ভোটের আগে, তারপরে আবারও কিছু মানুষকে ভুল বোঝানো হবে, এবং যেটা আপনারা বুঝতে পারছেন যে আপনাদের একটা বিশেষ সুবিধাভোগী শ্রেণী হিসেবে চিহ্নিত করবার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, সব মন্ত্রী থেকে শুরু সবাই বলে এরা পাচ্ছে, আরো চাইছে, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হচ্ছে। অর্থাৎ আপনারা একসাথে ভোট দিলেও ভোটে ফলাফলটা উল্টে যাবে এমনটা নয়, বরং একটা বেশিরভাগ মানুষ, যেহেতু বেশিরভাগ মানুষ সরকারি চাকরি করেন না, তারা মনে করেন যে এরা বিশেষ সুবিধাভোগী, এদের জন্য বাড়তি লড়াইটা লড়বার কোনো দরকার নেই। ফলে এই জায়গা থেকে আপনারা কি করে এই লড়াইটা এগিয়ে নিয়ে যাবেন? সাধারণ মানুষ সমর্থন করে না। আমরা সরকারি কর্মচারী, এখন কর্মচারীদের সংখ্যা কমতে কমতে একদম তলানিতে এসে উপস্থিত হয়েছে, আপনি জানেন। এখন একদম। খোদ রাজ্য সরকারি কর্মচারী, একটা মহল্লায় যদি 50টা পরিবার থাকে, একটা পরিবারে একজন সরকারি কর্মচারী আছে কিনা সেটা কিন্তু খোঁজ নিয়ে জানতে হয়। অর্থাৎ স্বাভাবিকভাবে কিন্তু হাজার হাজার বেকার, প্রত্যেক বাড়িতে বেকার। এখন সরকারি কর্মচারীদের যদি সরকার দিয়ে না দেয়, বেতন কমিশন না দেয়, তাহলে কিন্তু যাদের বাড়িতে বেকাররা আছে তারা বলে ঠিক হয়েছে, স্বাভাবিক যে আমাদের ছেলেরা চাকরি পাচ্ছে না, আর তোমরা চাকরি পেয়ে সরকারি কর্মচারীদের বেতন তো দিচ্ছে, আবার দিয়ে নিয়ে লড়াই আন্দোলন কেন? এটা আমাদের সাধারণ কর্মচারী মানে সাধারণ মানুষ সমর্থন করে না। আর যেই আন্দোলন যদি রাজপথে বা একদম ধরুন যেখানে মানে সদর দপ্তরগুলোতে যদি সেইভাবে সংঘবদ্ধ না করা যায়, তাহলে সেই আন্দোলনের মূল্যহীন, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে, যেটা হচ্ছে ওই যে বলছি যে সরকারের প্রতি যদি কেউ বিরাগ ভাজন হয়, আন্দোলনে নামে, তাহলে তার উপর খাড়ার ঘা নেমে আসবে। অর্থাৎ দেখুন, একজন কর্মচারী, সচিবালয়ের যদি কর্মচারী, তিনি কলকাতা বা শহরতলি অঞ্চল থেকে তার দপ্তরে যায়, তাকে সে যদি সরকারের উপর যে এই যে বিরাগ ভাজন হয়ে আন্দোলনে নামে, তাহলে তাকে কি করবে? সাগর থেকে পাহাড়ে, না হলে পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়াতে ট্রান্সফার করে দেবে। বহু উদাহরণ আছে আমাদের কাছে। এই যে আপনাকে বলছি, অনেকে তারা শুনছে, পরবর্তীকালে ফোন করে বলবে যে মলয়বাবু আপনারা তবুও বলেন, বারবার বলেন যে আমরা আন্দোলন করতে গিয়ে আমরা বলির পাঠা হয়ে আমরা একদিকে দার্জিলিং, নালে আজকে সেই সাগরে পড়ে রয়েছি। এখন এই নিয়ে কোনো আন্দোলন নেই, স্বাভাবিকভাবে তারা তো আন্দোলন করতে গিয়েই তারা বলির পাঠা হয়েছে, এখন তারা পড়ে রয়েছে। সেই দার্জিলিং এ যে আমাদের মানে মানে পরিচিত অনেকেই পড়ে রয়েছে। তাহলে দেখা যাবে এখন এই আন্দোলন ডাক দিলে ইন সার্ভিস অর্থাৎ কর্মরত সরকারি কর্মচারীরা নামতে ভয় পায়, এক কথায় নামতে ভয় পায়। কারণ এই সরকার প্রতিহিংসামূলক একটি সরকার, তার বিরুদ্ধে এটা স্বাভাবিকভাবে আপনি রাজনৈতিক ভাবেই দেখুন না, প্রতিহিংসা ভাবে মানে কত প্রতিহিংসামূলক আচরণ তিনি করে যাচ্ছেন। আর সাধারণ কর্মচারীদের তো একদম স্বভাবসিদ্ধ হয়ে তিনি ট্রান্সফার করে দিতে পারেন, কারণ সেইভাবে একটা অর্ডারও করে ডিটেলমেন্ট। অর্থাৎ তুমি থাকলে নবান্নে, তোমাকে নবান্ন থেকেই বেতন দেওয়া হবে, তুমি কাজটা করতে হবে সেই কার্শিয়াং এ কোনো ব্লকে, বা সাগরের কোনো ব্লকে, বা পুরুলিয়ার কোনো ব্লকে, মানে ওখানে ফেলে রাখবে। এবং একটা কথা কি, দেখুন যে এই যে সেক্রেটারিয়েটের স্টাফরা তারা ব্রিলিয়ান্ট, তারা পিএসসি দিয়ে এসছে, এবং ম্যাক্সিমামই তারা কিন্তু বাম আমলের সরকারি কর্মচারী, পিএসসি দিয়ে এসছে। তাহলে পিএসসি সেই সময় পিএসসি আর বর্তমান পিএসসির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। কারণ এখন পিএসসি তে জালি ভিডিও অর্থাৎ WBCS তৈরি হচ্ছে। এটা উদাহরণ একেবারে প্রশান্ত বর্মন একদম হাতে মানে হাতে গরম মানে নজির। অতএব
বাম আমলে পিএসসি তারা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তারা নীতি নির্ধারণ, সেক্রেটারিয়েটে নীতি নির্ধারণ হয়, তারা সেগুলো ইমপ্লিমেন্ট করে। সেই যে একটা মেধা সম্পন্ন কর্মচারীকে একটা ব্লকে ফেলে রাখে, সেই ব্লকে তার কোনো কাজই নেই, তার কোনো কাজই নেই। অর্থাৎ সরকার কিন্তু কাজ চাইছে না, সরকার চাইছে আমার যে বিরোধিতা করবে তাকে আমি শিক্ষা দেব। তার জন্য আন্দোলন হয় না, তার জন্যই আন্দোলন করতে পারা যায় না। এই এই আজকে আমাদের তো তবু আমরা যেহেতু মামলা করেছি এই যদি অর্ডারটা না পাওয়া পর্যন্ত আমরা তো এখন বলতে পারবো না যে অবিলম্বে দিয়ে দিতে হবে, কারণ তাহলে তো আদালতকে অবমাননা করা হবে। হ্যাঁ, অন্যান্য তো সংগঠন আছে, এই যে এই মানে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, কোথায় তাদের আন্দোলন, কোথায় তাদের অন্যান্য যে অনেক সংগঠন আছে তাদের আন্দোলন কোথায়? পারছে না, এক কথায় পারছে না। আর একটা বলি শেষে, যেটা হচ্ছে এই ডিএর কথাটাই আসতে হবে আমাদেরকে, যে দেখুন এই যে ডিএটা হচ্ছে পৌনপুনি, অর্থাৎ কি, ধরুন আজকে যদি আমাকে একটা ডিএ দেয় সরকার, পরের মাসে পড়বো। বামফ্রন্ট সরকার 2011 সালে আমরা বলেছিলাম, আমরা বারবার সেই দাবিও রেখেছিলাম, 2 কিস্তি ডিএ, এক প্রথমটা 10, তারপরটা 6, 16% ডিএ বাকি রেখেছিল, কিন্তু তারা 35% দিয়ে তারপরে বিদায় নিয়েছিল। 35% দিয়ে রয়েছে, তাহলে মানে নয়া সরকার এসে 35 দিয়েই শুরু করেছে। বামফ্রন্ট সরকার যদি ওই 2 কিস্তি দিয়ে যেত, তাহলে 35-এর সঙ্গে 16, 51% দিয়ে হতো। তাহলে ওই যে নতুন সরকার এসে 51% দিয়েই তাদেরকে দিয়ে যেতে হতো। তাহলে তারপর থেকে নতুন ডিএ তৈরি করলে আজকে কিন্তু আমরা এত মাস দিয়ে পিছিয়ে যেতাম না, যেটা আছে 19 সালে গিয়ে 125 হয়েছে পঞ্চম বেতন কমিশনে, তারপরে ষষ্ঠ বেতন করেছিল। এখনো এই তৃণমূল সরকার, অর্থাৎ এই যে সরকার আমাদের পড়ে রয়েছে মাত্র 18% দিয়ে। এখন যদি যত বেশি শতাংশ, দেখুন এই সরকার না থাকার সম্ভাবনা বেশি। অর্থাৎ তাহলে কি হলো, যদি আপনার এপ্রিল মানে মে মাসে সরকার যদি পরিবর্তন হয়, আর যদি এই 18 বা একটা 4 কিস্তি দিয়ে 4% দিয়ে দেয়, 18 আর 4 22, তাহলে নয়া সরকার এসে 22 থেকেই দিয়ে দেবে, 22 থেকেই দিয়ে দেবে। তাদের কিন্তু টাকাটা মানে কম দিতে লাগে। আর যদি তৃণমূল সরকার এখানে 8% কেন, আরো যদি 4, মানে যদি এখন আমরা 40% পিছিয়ে আসি, যদি এখন অন্তত ত্রিপুরার মতো, ত্রিপুরা 36% পাচ্ছে, এর মধ্যে 36% ডিএ যদি দিয়ে দেয়, মানে আরো 18% দিয়ে দেয়, তারপরে যদি নয়া সরকার হয়, সেই 36% থেকেই তাদের দিতে হবে। তারা অর্থনৈতিকভাবে দুর্বল হবে, সেই টাকা তাদেরকে জোগাড় করতে হবে। এটাই তো রাজনীতি, এটাই তো রাজনীতি। কিন্তু তারা মনে করবে না আমরাই তো ক্ষমতায় আসবো, যেটা বামফ্রন্টও মনে করেছিল। একটা মানে দুগ্ধপোষ্য শিশুও বুঝে গিয়েছিল যে 2011 সালে বামফ্রন্ট সরকারের পতন হচ্ছে। এবারও 26 সালেও যখন ডিক্লিয়ার হবে, তখন দেখবেন তৃণমূল সরকার ক্ষমতায় যে থাকবে না, সেটা সাধারণ মানুষ বুঝে যাবে। অর্থাৎ তাই বলছি যে এখন যত শতাংশ ডিএ কর্মচারী সমাজকে দিয়ে যাবে, সেটা কিন্তু পরবর্তী সরকারের ঘাড়ে গিয়ে পড়বে। অর্থাৎ তাই আমার মনে হয় যে এবার বাজেটে অন্তত 8% ডিএ দেওয়ার সম্ভাবনা মারাত্মক। আর একটা ওই যেটা বললাম, গাজর ঝুলিয়ে দেবে বেতন কমিশন। বেতন কমিশন তো আপনার 1/1/26 থেকে হবে, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট একদম নির্দিষ্ট সময় থেকে দেবে, কিন্তু আমাদের তো ওই 1/1/26 নোশনাল হবে। অর্থাৎ মানে কি, আমাদের বেতন বাড়বে কিন্তু আমরা হাতে পাবো না, সরকারের ইচ্ছা অনুসারে যেদিন থেকে একদম ইমপ্লিমেন্ট করবে সেদিন থেকে। এবং সেটা হবে যেহেতু 1/1/16টা আপনার হয়তো গিয়ে দেখা যাবে আমাদের সেই 30-এ এসে বেতন কমিশন লাগু হয়েছে।